ভাবুন তো, একটা বাগানে যদি শুধু এক জাতের ফুল থাকতো, সেই বাগান কি এত সুন্দর দেখাতো? অবশ্যই না। হুইল চেয়ারে বসে থাকা একটা দরিদ্র ছেলে সাধারণ শিশুদের সাথে একসাথে পড়াশোনা করছে। তারা ফুলের মতো একই। তারও সমান অধিকার আছে একসাথে পড়াশোনা করার, একসাথে খেলার মাঠে খেলার, একসাথে নতুন কিছু শেখার এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের এটা প্রদান করতে হবে। তাই আজ আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে শিখব, যা তোমাদের জিটেট ও ডাব্লিউবি টেটের জন্য ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে, যা টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, এসএসসি সহ সমস্ত রকম টেটের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কনসেপ্ট, টাইপস অফ স্পেশাল চিলড্রেন, লার্নিং ডিসেবিলিটিস, ইম্পর্টেন্ট লজ, আরপিডাব্লিউডি, আরটি, এনইপি, টিচার্স রোল। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষের যে এমসিকিউগুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু আগামী দিনে তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন মানেটা কি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সহজভাবে বললে সব শিশু একসাথে একই ক্লাসে পড়বে, কোনো বিভাজন ছাড়া। এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এখানে ডাইভার্সিটি মানে বৈচিত্র্য কোনো কিন্তু সমস্যা নয়, বরং এটা একটা স্ট্রেংথ বা রিসোর্স বলতে পারো। এক্সাম্পল কি না, একই ক্লাসে থাকবে ধনী দরিদ্র, ছেলে মেয়ে, ভিন্ন ভাষার ছাত্র ছাত্রী এবং স্পেশাল নিডস চাইল্ড। ঠিক আছে, সবাই একসাথে শিখবে। এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বিবর্তনের ধারা। দেখো, এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কয়েকটা পর্যায়ে ধীরে ধীরে উন্নত হয়ে বিবর্তন হয়ে আসছে। প্রথমে এক্সক্লুশন মানে হচ্ছে বাইরে রাখা, তারপরে দেখো পৃথকীকরণ মানে সেগ্রিগেশন, তারপরে হচ্ছে একীকরণ বা ইন্ট্রিগেশন, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইনক্লুশন বা পরিবর্তন করে সবাইকে নিয়ে কাজ করা। তো এই পর্যায়টা আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমে যে ধাপটা ছিল এটা ছিল কিন্তু প্রাচীন এবং নেতিবাচক ধাপ। এই পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিদের সম্পূর্ণভাবে কিন্তু শিক্ষা এবং সমাজ থেকে বঞ্চিত রাখা হতো। এর ফলে বৈশিষ্ট্যটা কি দেখা যেত না, স্কুলে ভর্তি করার কোনো সুযোগ দেওয়া হতো না, সমাজে তাদের অপ্রয়োজনীয় বা বোঝা হিসাবে দেখা হতো, কোনো শিক্ষাগত ও সামাজিক সহায়তা ছিল না। উদাহরণ হচ্ছে, আগে অনেক প্রতিবন্ধী শিশুকে স্কুলে ভর্তি নেওয়া হতো না, এটা কিন্তু প্রাচীন পদ্ধতি। এরপরে বিবর্তনের ধারা মেনে চলে এলো সেগ্রিগেশন বা পৃথকীকরণ। এখানে কি হচ্ছে, এখানে এক্সক্লুশনের মতো অতটা অনুন্নত না হলেও এটা কিন্তু কিছুটা উন্নত বলতে পারো। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আলাদা স্কুল বা প্রতিষ্ঠান তৈরি করা হতো এখানে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি উঠে আসতো, ফলে সাধারণ শিশুদের থেকে আলাদা রাখা হতো এইসব শিশুদেরকে, বিশেষ স্কুল, বিশেষ শিক্ষক, বিশেষ শিক্ষার জন্য উপকরণ ব্যবহার করা হতো, এবং মূলধারার সমাজের সঙ্গে যোগাযোগ ফলে কম হতো। তো উদাহরণ হচ্ছে বধির বা দৃষ্টিহীনদের শিশুদের জন্য আলাদা স্কুল। এই জন্য এই স্কুলগুলোকে লোক সমাজে বোবা কালার স্কুল এইসব বলে অভিহিত করতো। ঠিক আছে, নেক্সট যে ধারাটা চলে আসে সেটা হচ্ছে একত্রীকরণ বা ইন্ট্রিগেশন। এটা কিন্তু অনেকটা উন্নত ধাপ, কিন্তু পূর্ণ সমতা এখানেও কিন্তু নেই। এখানে এই ধরনের স্কুলের কি বৈশিষ্ট্যটা আসছে না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ স্কুলে ভর্তি করা হতো, তবে তাদের নিজেদের মানিয়ে নিতে হতো, তারা নিজেরা কিন্তু মানিয়ে নিতে বাধ্য হতো এই ধরনের স্কুলে। তার ফলে কি কি আমাদের বৈশিষ্ট্য দেখতে পেতাম, সেটা হচ্ছে সাধারণ স্কুলে পড়ার যেমন তারা সুযোগ পেত, কিন্তু পাঠ্যক্রম পরিবেশ খুব একটা কিন্তু তাদের পক্ষে সহজ হতো না। এবারে শিশুকে মূল ব্যবস্থার সাথে কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিতে হতো, বাধ্য হতে হতো। এখানে উদাহরণ বলতে পারো, যেমন একজন প্রতিবন্ধী ছাত্র সাধারণ ক্লাসে পড়ছে কিন্তু বিশেষ সহায়তা খুব কম পাচ্ছে। ঠিক আছে, কারণ তার জন্য কোনো রকমের তার উপকরণগুলোও নেই, তার শিক্ষক শিক্ষিকাও নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। নেক্সট যে বিষয়টা আসছে অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তিটা কি না, এটা হচ্ছে সবচেয়ে আধুনিক বা অত্যাধুনিক বলতে পারো এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা একটা বিবর্তনের ধারা বা সর্বশেষ ধারা বলতে পারো। এখানে সব ধরনের শিশু সাধারণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন একসাথে একই পরিবেশে সমান সুযোগ এবং সম্মানের সাথে শিক্ষা গ্রহণ করছে। এখানে বৈশিষ্ট্যগুলো কি কি, স্কুল এবং পাঠ্যক্রম শিশুদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, শিক্ষক শিক্ষিকা, সহায়ক উপকরণ এবং পরিবেশ সবার সঙ্গে উপযোগী করা হচ্ছে।
এখানে বৈচিত্র্যকে স্বীকৃতি এবং সম্মান দেওয়া হচ্ছে। তাহলে উদাহরণ কি বলতে পারো, একই ক্লাসে সব শিশু পড়ছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সহায়ক ব্রেল বা অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। মানে এখানে কন্ডিশনটা কি হচ্ছে, তারা তো পড়ছে একই স্কুলে, কিন্তু তাদের জন্য স্পেশাল শিক্ষা উপকরণ, তাদের জন্য প্রয়োজনে স্পেশাল টিচার, যেটা তোমরা দেখবে স্পেশাল এডুকেটর হিসাবে থাকে, মানে প্রাইমারি সেকশনে এবং আপার প্রাইমারি সেকশনে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়। ঠিক আছে, এই ধরনের উপকরণগুলো তারা কিন্তু পাচ্ছে এবং তাদেরকে একটা আলাদা করে সময় দেওয়া হচ্ছে তাদের স্কুল আওয়ার্সের বাইরে। তো এই হচ্ছে আমাদের বিবর্তনের ধারা। তাহলে এই যে 4টা ধাপ, সেটা কিভাবে সমাজে ধীরে ধীরে বঞ্চনা থেকে সমতা এবং মানবাধিকারের দিকে এগিয়েছে, সেটাই কিন্তু এখানে বিবর্তনের ক্রমটা সেটাকেই নির্দেশ করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই ইনক্লুশনকেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত এবং আদর্শ পদ্ধতি বা লেটেস্ট পদ্ধতি বলতে পারো। ঠিক আছে, এরপরে দেখো এখানে যে নেক্সট বিষয়টা আসছে, এটা হচ্ছে এটা একটা মানবাধিকার। এখানে শিশুকে ব্যবস্থার সাথে মানিয়ে নিতে হচ্ছে না শিক্ষার অধিকারে, বরং শিশুর প্রয়োজনে সিস্টেম বা স্কুলই কিন্তু নিজেকে পরিবর্তন করছে। এখানে চিলড্রেন শুড নট অ্যাডজাস্ট দ্য সিস্টেম, সিস্টেম শুড অ্যাডজাস্ট টু চাইল্ড। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল বলতে পারো, একজন ভিজুয়ালি ইম্পায়ার্ড স্টুডেন্ট থাকলে স্কুলকে ব্রেল কিংবা অডিও সিস্টেম প্রোভাইড করতে হচ্ছে এই শিক্ষার অধিকারের গুরুত্বটাকে বুঝে। এই গেল আমাদের শিক্ষার অধিকার। এবারে নেক্সট যে পর্যায়টা আসছে সেটা হচ্ছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা কাদেরকে বলবো, চাইল্ড উইথ স্পেশাল নিডস। ঠিক আছে, ফুল ফর্মটা মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, CWSN। পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে এই শিশুদেরকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম যেমন হচ্ছে সেন্সারি ইম্পায়ারমেন্ট বা ইন্দ্রিয়গত প্রতিবন্ধকতা, যেমন দৃষ্টিহীন কিংবা শ্রবণহীন শিশু। সেই সব শিশু যাদের দৃষ্টিশক্তি অথবা শ্রবণ শক্তির কোনো রকমের সমস্যা রয়েছে, কিন্তু তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো যথেষ্ট বলতে গেলে ওভার অ্যাক্টিভ, সেরকম শিশুদেরকে বলা হচ্ছে সেন্সারি ইম্পায়ার্ড স্টুডেন্ট। এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল মানে প্রতিবন্ধকতা যাদের ভেতরে আছে। এরা হচ্ছে ধীর গতি সম্পন্ন কিভাবে না, তাদের বৌদ্ধিক অক্ষমতার জন্য, তাদের বৌদ্ধিক অক্ষমতা কারণে তারা কিন্তু এই পর্যায়ে পড়ছে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল বা অর্থোপেডিক, শারীরিক এবং অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতা, অস্থিভঙ্গ কিংবা চলাফেরার সমস্যাযুক্ত যে শিশু, তারা কিন্তু এই ক্যাটাগরির ভেতরে আসছে। ঠিক আছে, এরপরে হচ্ছে লার্নিং ডিসেবিলিটিস, মানে শিক্ষণজনিত সমস্যা, শিক্ষণের বিশেষ সমস্যা যদি থাকে তাহলে তাদেরকে সেই ক্যাটাগরিতে ফেলা হচ্ছে, যেমন ডিসগ্রাফিয়া এই ধরনের। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজড, মানে সামাজিকভাবে বঞ্চিত শিশু, যেমন আর্থসামাজিক দিক থেকে কিংবা ভাষাগত দিক থেকে যেসব শিশুরা পিছিয়ে আছে পড়াশোনায়, সেই সব শিশুদেরকে এই ক্যাটাগরির ভেতরে ফেলা হচ্ছে। এরপরে নেক্সট যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে শিক্ষণের কত ধরনের অক্ষমতা হতে পারে। প্রথমত হচ্ছে ডিসলেক্সিয়া, এটা হচ্ছে রিডিং ডিসঅর্ডার বা পঠনগত সমস্যা যাদের থাকে। যেমন এরা কি করে, SAW সটাকে পড়ে উল্টো করে ওয়াজ WAS উল্টো করে এরা দেখতে পায় বা পড়তে পারে, এরা কিন্তু উল্টো করে পড়ে, এটা হচ্ছে ডিসলেক্সিয়া। এরপরে হচ্ছে ডিসগ্রাফিয়া মানে রাইটিং এর কোনো ডিসঅর্ডার, অর্থাৎ যদি লিখনগত কোনো সমস্যা থাকে, হাতের লেখা কিংবা বানান ভুল হওয়ার যে প্রবণতা, এটাকে ডিসগ্রাফিয়া বলা হয়। এরপরে আসছে ডিসক্যালকুলেসিয়া মানে হচ্ছে গাণিতিক সমস্যা, ম্যাথ ডিসঅর্ডার, অর্থাৎ সংখ্যার হিসাব করতে না পারা। এটা যদি কারো সমস্যা হয় শিখনের, তাহলে তাকে বলা হয় ডিসক্যালকুলা। এরপরে হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া মানে হচ্ছে মোটর স্কিল ডিসঅর্ডার, মানে পেশি সঞ্চালনগত সমস্যা যদি কারো থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, যেমন জুতো পরা কিংবা বোতাম লাগাতে সমস্যা হওয়া, এগুলো হচ্ছে ডিসপ্র্যাক্সিয়ার উদাহরণ। এরপরে আসছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আরেকবার বলছি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অর্থাৎ যদি কারো মনোযোগের অভাব এবং অতিরিক্ত চঞ্চলতা থাকে তাহলে এই বিষয়টা চলে আসছে এর আন্ডারে। এরপরে সর্বশেষ যেটা শিক্ষণের অক্ষমতা সেটা হচ্ছে অটিজম হচ্ছে সামাজিক যোগাযোগ এবং কথাবার্তার সমস্যা বা সোশ্যাল ইন্টারাকশনের সমস্যা যদি কোনো শিশুদের হয় সেটাকে বলা হচ্ছে অটিজম। তোমাদেরকে কিন্তু এই যে যতগুলো আমি অক্ষমতার কথা বললাম এগুলোকে পুরো মনে রাখতে হবে, তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট দেখো
এরপরে কিছু গুরুত্বপূর্ণ আইনি কাঠামো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তার ভেতরে প্রথমে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে RPWD অ্যাক্ট 2016। যদিও এটা প্রথম নয় যে এই আইনটি প্রথম 2016-তে পাস হয়েছে, এর আগে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ, অধিকার, সুরক্ষা এবং পূর্ণ অংশগ্রহণের জন্য 1995 সালে প্রথম PWD আইন প্রচলিত হয়। সেখানে বিনামূল্যে শিক্ষা, 18 বছর পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তাদের জন্য প্রয়োজনে বিশেষ বিদ্যালয় এবং সহায়ক পরিষেবা যেমন বই, খাতা, বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহারের জন্য সরকারকে বাধ্যবাধকতা নিয়ে আসা, সেটা কিন্তু প্রদান করে। পরবর্তীকালে এই আইনটি পরিবর্ধিত হয়ে বা পরিমার্জিত হয়ে 2016 সালে এটা RPWD অ্যাক্ট, যেটি 2016 সালে পাস হয়। 1995 সালের আইনে প্রতিবন্ধকতার ধরন ছিল 7টি, সেটি এখন বাড়িয়ে 2016-তে 21টি করা হয়েছে। সরকারি চাকরিতে 2016 সালে এটিকে বাড়িয়ে 4% করা হয়েছে, যেটি 1995-এর আইন অনুযায়ী ছিল মাত্র 3%। এখানে নেক্সট যে বিষয়টি আসছে সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন 2009। 6 থেকে 14 বছরের সাধারণ শিশুদের এবং 6 থেকে 18 বছরের বিশেষ শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রদান করে এই আইন। এর নাম রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009 সালে পাস হয়। ভারতের প্রতিটি শিশুদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন। 25% রিজার্ভেশন রুল প্রাইভেট স্কুলে, যেখানে ইকোনমিক্যালি উইকার সেকশন ছাত্রদের জন্য 25% সিট সংরক্ষিত থাকে। অর্থাৎ যদি একটা স্কুলে ধরো 100 সিট রয়েছে, তার 25টি সিট গরিবদের জন্য রিজার্ভ। এখানে স্পেশাল ফোকাস নেওয়া হচ্ছে কোন বিষয়ের উপরে, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের ওপরে। রাইট টু এডুকেশন অ্যাক্ট স্পেশাল নিড শিশুদেরও শিক্ষার অধিকার আছে এবং ইনক্লুসিভ এডুকেশনকে এখানেও কিন্তু প্রমোট করা হচ্ছে। এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020। এখানে জেন্ডার ইনক্লুশন ফান্ড এবং স্পেশাল এডুকেশন জোন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে আসছি আমাদের একটা, দেখো এখানে একটা মাইন্ড ম্যাপ তৈরি করা হয়েছে ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংক্রান্ত আইন এবং নীতিতে কত ধরনের কি প্রভিশন আছে। যেমন সংবিধান ও সাধারণ আইনে ভারতীয় সংবিধানের ধারা 21A শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এটা আমাদেরকে প্রদান করছে। আর রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 6 থেকে 14 বছর বয়সী সাধারণ ছাত্র এবং 6 থেকে 18 বছর পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার অধিকার সুনিশ্চিত করছে। এটা আন্তর্জাতিক সালামানকা স্টেটমেন্ট 1994। দেখো নেক্সট যে পয়েন্টে আসছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটি। এরপরে প্রতিবন্ধ অধিকার সংক্রান্ত আইন 1995-এর আইন, 2016-র আইন এবং ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999, যেখানে অটিজম এবং সেরিব্রাল পালসিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে মাইন্ড ম্যাপটি দেখছো এখানে তোমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবে। এখানে জাতীয় শিক্ষানীতি সমূহ ভেতরে NPE 1986, যেখানে সংগত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড এডুকেশনের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং সর্বশিক্ষা অভিযান 2001-এ জিরো রিজেকশন পলিসি নেওয়া হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেখানে বিশেষ শিক্ষা জোন ও জেন্ডার ইনক্লুশন ফান্ড মানে স্পেশাল এডুকেশন জোন অ্যান্ড জেন্ডার ইনক্লুশন ফান্ডের উপরে জোর বা গুরুত্ব আরোপ করা হয়েছে NEP 2020-তে। এই যাচ্ছে আমাদের ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংক্রান্ত আইন এবং নীতির একটা মাইন্ড ম্যাপ। এরপরে দেখো এখানে শিক্ষকের ভূমিকা কি, এখানে শিক্ষক কিভাবে দেখবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন পলিসি বা IEP। প্রতিটা শিশুর চাহিদা আলাদা, শিক্ষক এখানে সেই চাহিদা মাথায় রেখে আলাদা আলাদাভাবে পাঠ পরিকল্পনা তৈরি করবেন। এবারে হচ্ছে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন। একই বিষয়কে তিনি বিভিন্ন ঢঙ্গে পড়ানোর চেষ্টা করবেন, যেমন অডিওতে, ভিজুয়াল বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করবেন। এখানে পিয়ার টিউটারিং অর্থাৎ সহপাঠীদের মাধ্যমে শেখানো, এটি সবথেকে কার্যকর পদ্ধতিগুলোর ভেতরে একটা। শিশুদেরকে একে অপরের সাথে যাতে আদান প্রদান করতে পারে শেখার, সেই সুযোগটা করে দিতে হবে। একটি শিশু যে বুঝেছে তার পক্ষেও মঙ্গল এবং যে বোঝেনি তার পক্ষেও মঙ্গল,
এটা কিন্তু খুব কার্যকরী একটা পদ্ধতি। এবার হচ্ছে নন লেভেলিং, মানে কোনো শিশুকে অক্ষম, অন্ধ, প্রতিবন্ধী এই সব বলে লেভেল করা বা ডাকা যাবে না। ঠিক আছে, এই যে বোকা, এই ধরনের যে আমাদের ক্লাসে যে ধরনের পদ্ধতিগুলো অতীতে ছিল সেগুলো কিন্তু বলা যাবে না। এবারে হচ্ছে মাল্টি সেন্সারি অ্যাপ্রোচ, যেমন পড়াশোনার সময় যদি দেখা, শোনা এবং স্পর্শ করা যায়, অর্থাৎ সব ইন্দ্রিয়গুলো যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু সেই পড়াটা ভালো হয়। তো এই কারণে দেখো এখানে আমরা পড়ার মাঝে মাঝে যে ছবিগুলো আনছি সেগুলো দেখে তোমরা কিন্তু পুরো বিষয়টাকে খুব ভালোভাবে অনুধাবন করতে পারছো। এটা হচ্ছে মাল্টি সেন্সারি অ্যাপ্রোচের একটা উদাহরণ। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে গুরুত্ব, সামাজিক গুরুত্ব, শিক্ষাগত গুরুত্ব, মনস্তাত্ত্বিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব। শিশুদের ভেতরে সামাজিক গুরুত্বের ভেতরে শিশুদের ভেতরে সহনশীলতা, সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে। শিক্ষাগত কি বেনিফিট হয়? শিক্ষক বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি ব্যবহার করেন যা সবার উপকারে আসে। তিনি একই বিষয়কে বিভিন্নভাবে বোঝান। এর ফলে কি হয় যে কোনো একটা বিষয় কোনো একটি শিশু ভালোভাবে বুঝতে না পারলে অন্য মাধ্যমে, অন্য পদ্ধতির মাধ্যমে সে কিন্তু খুব ভালোভাবে শিখে যায়, এবং তার সাথে সাথে অন্য শিশুরা যারা অলরেডি হয়তো বুঝে গেছে তাদের বোঝার বিষয়টা আরও কংক্রিট হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের বেনিফিট। মনস্তাত্ত্বিক বেনিফিট কি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে কোনো রকমের হীনমন্যতা মানে থাকে না, হীনমন্যতা দূর হয়ে যায় এবং আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস হচ্ছে মানুষের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। সামাজিক, মনস্তাত্ত্বিক দিক থেকে যদি আমরা এটাকে বিচার করি, এটা একটা গুরুত্বপূর্ণ দিক বিকাশের ক্ষেত্রে। অর্থনৈতিক কি হচ্ছে না, আলাদা স্কুল তৈরি, আলাদা পাঠ্যক্রম তৈরি, আলাদা শিক্ষক নিয়োগ, আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার, যেটা স্কুলের পরিকাঠামো, সেই পরিকাঠামোটাকে কিন্তু খুব বেশি পরিবর্তন, উন্নয়ন করার প্রয়োজন হচ্ছে না। গ্রামাঞ্চলেও এই ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে সীমিত পরিকাঠামোর ভেতরে খুব সহজে পড়াশোনা চালিয়ে যাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের এই ইনক্লুসিভ এডুকেশনের বেনিফিট। এখানে ইনক্লুসিভ এডুকেশনের শেষ কথা হচ্ছে শিশু ফেল করেছে, এই কথাটা কিন্তু ঠিক নয়। শিশু ফেল করে না। যদি কোনো কিছু ফেল করে সেটা হচ্ছে সিস্টেম বা স্কুল এখানে ফেল করেছে। ঠিক আছে, কারণ এখানে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল স্তম্ভ হচ্ছে সবার জন্য সমতা, বৈচিত্র্যের সম্মান, বাধা দূরীকরণ, অংশগ্রহণ এবং সহযোগিতামূলক শিক্ষা, কোলাবোরেশন লার্নিং। যার প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি? না, এখানে সামাজিক একীকরণ মানে সোশ্যাল ইন্টিগ্রেশনের কাজে লাগে। এটা সহনশীলতা বা টলারেন্সটাকে ইনক্রিজ করে। এখানে হীনমন্যতা দূর হয় এবং এখানে কিন্তু সার্বিক বা হলিস্টিক ডেভেলপমেন্ট সম্ভব হয়। এর প্রধান বাধাগুলো কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধাগুলো হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। এখনো আমাদের এই 2026-এও আমাদের ভেতরে কিছু নেগেটিভ অ্যাটিটিউডের ব্যক্তির নেগেটিভ অ্যাটিটিউডের জন্য আজ কিন্তু আমাদের এই ইনক্লুসিভ এডুকেশন হুমকি বা বাধার মুখে। এখানে পরিকাঠামোগত কিছু অভাব রয়েছে। ইনক্লুসিভ এডুকেশনে সমস্ত শিশুকে যেহেতু সুযোগ দেওয়ার ব্যাপার বলা আছে, কিন্তু এখনও অনেক স্কুল, অনেক মানে ইনস্টিটিউট রয়েছে যেখানে সবাইকে সমান সুযোগ দেওয়ার কিন্তু পরিস্থিতি নেই। কোথাও যদি শিশুদের বিশেষ চাহিদা সম্পন্ন সেই শিশুদের ধরে নাও বেসিক যে নিড, যেমন জল, টয়লেট, এইসবের সমস্যা যেমন রয়েছে, তেমনি রয়েছে পড়াশোনার যে সরঞ্জাম সেগুলোর সমস্যা রয়েছে। ছেলেদের যদিও টয়লেট রয়েছে, অনেক এমন স্কুল রয়েছে যেখানে কিন্তু এখনও মেয়েদের জন্য আলাদা করে টয়লেট সুবিধা, জলযুক্ত টয়লেটের ব্যবস্থা কিন্তু এখনও ঠিকমতো মানে করে উঠতে পারেনি। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশিক্ষিত শিক্ষকের অভাব। এখনও কিন্তু প্রশিক্ষিত বা ট্রেন টিচারের যথেষ্ট অভাব রয়েছে। এই ক্ষেত্রে যেমন সরকারের কিছু ভূমিকা গ্রহণ করতে হচ্ছে, ঠিক তেমনি আমাদের সমাজকেও কিছু কিন্তু ভূমিকা গ্রহণ করতে হবে এই সমস্ত সমস্যাটাকে সমাধান করার জন্য। আর সর্বশেষ যে বাধা, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখনও এই পাঠ্যক্রম ইনক্লুসিভ এডুকেশনের মতো তৈরি করা হয়নি। কিছু অসঙ্গতি রয়ে গেছে যেগুলো কিন্তু সবার জন্য ইনক্লুসিভ এডুকেশনে যুক্ত করার মতো নয়। তো সেই বিষয়টাকে কিন্তু সমাধান করতে পারলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রাসঙ্গিকতা পাবে। এখানে সরকারি আইন তোমরা জানলে যে রাইট টু এডুকেশন 2009 আর RPWD অ্যাক্ট 2016। ঠিক আছে, এই বিষয়টা যেমন এসেছে তেমনি
ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বিশেষ শিক্ষাজন গঠন করার কিন্তু উপর গুরুত্ব আরোপ করেছে। এখানে তোমরা জানলে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, এখানে স্পেশাল চিলড্রেন কত ধরনের, এখানে কত ধরনের লার্নিং ডিসেবিলিটি হতে পারে, এখানে কি ধরনের ল আমাদের আছে, টিচার্স রোল সম্পর্কেও জানলে। এবার যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এমসিকিউ, যেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখতে পাচ্ছ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই তোমরা উত্তরটা দিতে পারবে। এটা হচ্ছে সবার জন্য সমান শিক্ষার সুযোগ, প্রথম কোশ্চেনের যেটা অপশন বি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিসলেক্সিয়া প্রধানত কোন অসুবিধার সাথে যুক্ত, এটা রিডিং। ডিসলেক্সিয়া মূলত কোন অসুবিধার সাথে যুক্ত, সেকেন্ড কোশ্চেন ডিসলেক্সিয়া প্রধানত কোন অসুবিধার সাথে যুক্ত, এটা হচ্ছে রিডিং, অপশন এ। নেক্সট RPWD অ্যাক্ট 2016 অনুযায়ী কত ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা হচ্ছে অপশন সি 21 ধরনের। তাই তো তোমরা এগুলো সবগুলোই দেখো মোটামুটি পারবে। চতুর্থ প্রশ্ন পরিষ্কার করে লিখতে এবং বর্ণ গঠনের সমস্যা থাকা শিশুর কি থাকতে পারে, এটাকে কি বলে, এটাকে বলে ডিসগ্রাফিয়া, লিখতে না পারা ঠিকঠাক মতো। তারপরে 5 নম্বরে দেখো একটা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু একটি নমনীয় শেখানোর পরিবেশ তৈরি করা হচ্ছে, নমনীয় মানে ফ্লেক্সিবল একটা পরিবেশ তিনি তৈরি করবেন, এটাই হচ্ছে তার কাজ। 6 নম্বরে হচ্ছে ডিসক্যালকুলেসিয়া একটি শিখন অক্ষমতা যা কোনটার সাথে যুক্ত, এটা হচ্ছে গাণিতিক গণনা করার মানে অক্ষমতা। এরপরে দেখো 7 নম্বরের কোশ্চেনে কি রয়েছে, নিচের কোনটি একটি শিখন অক্ষমতার উদাহরণ, এখানে শিখন অক্ষমতার উদাহরণ কোনটি, অপশন বি ডিসলেক্সিয়া, এটা শিখন অক্ষমতা। তাই তো নেক্সট 8 নম্বরে কি রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একীকরণ মানে ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, তাদের কি বোঝায়, তাদেরকে নিয়মিত শ্রেণীকক্ষে রাখা, এটাকেই বোঝায়। তাই তো নেক্সট 9 নম্বরে ADHDর পুরো নাম কি, ADHDর পুরো নাম কি, অপশন এ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। ঠিক আছে, নেক্সট 10 নম্বরে হচ্ছে বিদ্যালয়ে অন্তর্ভুক্তি প্রধানত কোনটার উপর আলোকপাত করে, প্রধানত কোনটার উপরে আলোকপাত করে, বিশেষ শিশুদের জন্য সূক্ষ্ম ব্যবস্থা করা। তাই তো এখানে কোনোটা আসছে না, দেখো যদি কেবল মেধাবীদের শিক্ষিত করা হয় তাহলে কিন্তু সেটা ইনক্লুশন হচ্ছে না, আবার প্রতিবন্ধীদের উপেক্ষা করা এটাও কিন্তু সমীচীন হবে না। নেক্সট যেটা শিশুদের শ্রেণী বিভাজন করা, এটি করেও কোনো লাভ নেই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন ডিসপ্রক্সিয়া থাকা শিক্ষার্থীর কোনটার সমস্যা হবে, 11 নম্বরে অপশন বি হ্যান্ড আই কোঅর্ডিনেশন, হাত ও চোখের যে সমন্বয় সেই সমন্বয় সাধনের সমস্যা হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 12 নম্বরে কি রয়েছে, শ্রেণীকক্ষে শিশুদের লেবেল করা এটা কিসে জন্য প্রযোজ্য, নিচের অপশনগুলো দেখো, এখানে আত্মমর্যাদার জন্য কিন্তু ক্ষতিকারক। তাই তো এটা আত্মমর্যাদার জন্য ক্ষতিকর। এরপরে দেখো 13 নম্বরে কি রয়েছে, IEP ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা কাদের জন্য তৈরি করা উচিত, কাদের জন্য তৈরি করা উচিত, 13টা হচ্ছে প্রতিটি একক শিশুর জন্য। নেক্সট শ্রেণীকক্ষে বৈচিত্র্য মানে ডাইভার্সিটি হলো একটা সম্পদ, একটা অ্যাসেট বা রিসোর্স বা সম্পদ। 15 নম্বরে দেখো অন্তর্ভুক্তিমূলক স্কুলে কোনো শিশু ব্যর্থ হলে তার অর্থ শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে, যেটা বললাম সর্বশেষে আমাদের থিওরি ক্লাসে, সেটা হচ্ছে দ্য সিস্টেম হ্যাজ ফেইলড। এরপরে 16 নম্বর কোশ্চেন দেখো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এই যে তোমরা দেখছো ফুল ফর্মটা, এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 16 নম্বরে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সামাজিক যোগাযোগে অসুবিধা থাকে, অটিজম যাদের যেসব শিশুদের থাকে তাদের সামাজিক যোগাযোগের অসুবিধা থাকে। নেক্সট 17 নম্বরে দেখো
ব্রেল পদ্ধতি কোন শিশুদের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতা যাদের রয়েছে তাদের জন্য। নেক্সট আচ্ছা, এখানে প্রসঙ্গত বলে রাখি যে যাদের শ্রবণ প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য কিন্তু কি ব্যবহার করা হয়? তাদের জন্য হিয়ারিং মেশিন ব্যবহার করা হয়। যাদের স্পিচ ডিসঅর্ডার রয়েছে তাদের জন্য স্পিচ থেরাপি দেওয়া হয়। এবং শারীরিক অক্ষমতা যাদের রয়েছে, কোনো ধরনের অর্থোপেডিক যদি কোনো প্রবলেম থাকে, তাহলে তাকে হুইল চেয়ার বা ক্লাচ এরকম কিন্তু জিনিস দিয়ে তাকে সাহায্য করা হয়। এর পরের কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইকুইলিটি অ্যান্ড ইকুইটি, অর্থাৎ সমতা ও ন্যায় পরায়ণতা। পরের কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন দেখো, কোন আইন শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা সুনিশ্চিত করছে? এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। 19 নম্বরেরটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের 20 নম্বর কোশ্চেন দেখো, প্রতিভাবান শিশু হলো সে যে, অপশন বি দেখো, যে কোনো ক্ষেত্রে উচ্চ পারফরমেন্স দেখাতে পারে তাকে কিন্তু আমরা উচ্চ প্রতিভাবান বা গিফটেড চাইল্ড বলবো, মানে প্রতিভাবান শিশু বা গিফটেড চাইল্ড বলবো প্রতিটা ক্ষেত্রে। শিক্ষার মূলধারা ভুক্তি বলতে কি বোঝো? মেন স্ট্রিমিং। 21 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিশেষ শিশুদের নিয়মিত ক্লাসে যুক্ত করা। 22 নম্বরের কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি ডিসগ্রাফিয়ার বর্ণনা দেয়? ডিসগ্রাফিয়া বর্ণনা দেয় মানে হচ্ছে 22 নম্বরে খুব খারাপ হাতের লেখা এবং বানান ভুলের যে সমস্যা সেটাকে ডিসগ্রাফিয়া বলা হয়। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কোথায় পড়ানো উচিত? সাধারণ শিক্ষার্থীদের সাথে। ঠিক আছে, এটা কিন্তু আধুনিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেটাই কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনের কথা ইন্ডিকেট করছে। 24 নম্বরের কোশ্চেনের 24 নম্বর কোশ্চেনটা দেখো, CWSN তোমাদেরকে বললাম, এটা কিন্তু মনে রাখতে হবে, চাইল্ড উইথ স্পেশাল নিড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্পেশাল যে চাইল্ড তাদের হচ্ছে CWSN। এই যে আমরা স্পেশাল চাইল্ড বলি, তাহলে এখানের এই স্পেশালটাকে আমরা কিন্তু এখানে বলি চাইল্ড উইথ স্পেশাল নিডস অ্যাকচুয়ালি। তারপরে 25 নাম্বার কোশ্চেন দেখো, আবিষ্কারমূলক শিখন এবং সহপাঠীদের দ্বারা শিখন কোনটিতে উৎসাহিত করা হয়? এটা অবশ্যই ইনক্লুসিভ এডুকেশনে উৎসাহিত করা হয়, তাই তো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের 26 নম্বর কোশ্চেন দেখো, RPWD অ্যাক্ট 2016 অনুযায়ী চাকরিতে সংরক্ষণ বাড়িয়ে কত করা হয়েছে? এটা 0.4%। ঠিক আছে, 0.4% করা হয়েছে। এরপরে দেখো পরের কোশ্চেন, লোকোমোটিভ ডিসেবিলিটি থাকা শিশুদের কোনটিতে সমস্যা হয়? এটা হচ্ছে অপশন বি, হাঁটা এবং চলাফেরার ক্ষেত্রে। 27 নম্বর কোশ্চেন। নেক্সট 28 নম্বর কোশ্চেন, ডিসফেসিয়া বিষয়টা তোমাদেরকে যদিও বলা হয়নি। এই ডিসফেসিয়া মানে হচ্ছে ভাষা এবং যোগাযোগের যদি সমস্যা থাকে তখন সেই সমস্যাটাকে বলা হয় ডিসফেসিয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে জিরো রিজেকশন বা কাউকে বাদ না দেওয়া ধারণাটা কোনটার সাথে যুক্ত? এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের সাথে যুক্ত। এগুলো তোমরা পারবে, খুব সহজ কোশ্চেন আছে, কিন্তু দেখো প্রত্যেকটা কোশ্চেন টেটে কিন্তু পড়েছে। 30 নম্বরের কোশ্চেন, বৈচিত্র্য মোকাবিলায় শিক্ষককে নিচের কোনটি সাহায্য করে? এর ভেতরে অপশনগুলো দেখো, অপশন বিতে যেটা রয়েছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন বা বৈচিত্র্যময় বা আলাদা নির্দেশিকা। ঠিক আছে, এটা। তারপরে 31 নম্বর কোশ্চেন, সৃজনশীল শিশুরা সাধারণত কেমন হয়? সেটা হচ্ছে বহুমুখী চিন্তাশীল হয়, যারা ক্রিয়েটিভ চিলড্রেন হবে। এরপরে দেখো 32 নম্বর কোশ্চেন, রিসোর্স রুম বিশেষত কাদের জন্য তৈরি? এটা হচ্ছে অপশন বি, চিলড্রেন উইথ স্পেশাল নিড, তাদের জন্য রিসোর্স রুম থাকে। এই রিসোর্স রুম অ্যাকচুয়ালি কি? রিসোর্স রুম মানে তাদের উপযোগী যে সব সরঞ্জাম, ব্রেল বুকস, বিভিন্ন ধরনের সেন্সারি মোটর ডিভাইস, সেগুলোকে বলা হচ্ছে তাদের যে টিএলএম, তাদের জন্য যে স্পেশাল টিএলএম সেটা থাকে যে রুমে, সেটাকে রিসোর্স রুম বলা হচ্ছে। তারপরে 33 নাম্বার কোশ্চেন, 33 নাম্বার কোশ্চেন, প্রভাবশালী হওয়ার কারণ কি? গিফটেডনেস হওয়ার কারণটা কি? সেটা হচ্ছে আগেই বলেছি, আগের চ্যাপ্টারগুলোতে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া। নেক্সট, সফল অন্তর্ভুক্তির জন্য কোনটা প্রয়োজন? এখানে সফল অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন সংবেদনশীল হতে হবে, তবেই কিন্তু সফল অন্তর্ভুক্তি সম্ভব। নেক্সট,
নেক্সট হচ্ছে 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেনে কি আছে? ডিসপ্রাক্সিয়া আর কি নামে পরিচিত? ডিসপ্রাক্সিয়াকে আর কি বলা হয়? এটা হচ্ছে ইন্দ্রিয়জাত সমন্বয়হীনতা, সেন্সারি ইন্টিগ্রেশন ডিসঅর্ডার, SID। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু ডিসপ্রাক্সিয়ার নাম। তো এই হচ্ছে আমাদের 35টি MCQ, যেগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।